আরও যে তিনটি স্টেটমেন্ট আছে ইফ এলস ইফ আর সুইচ, ওটা নিয়ে কথা বলার সুযোগ হয়নি, লাস্ট ক্লাসে আগে ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, আজকে আমি ওই যে হোমওয়ার্কটা দিয়েছিলাম মিনি ক্যালকুলেটরের 5টা বাটন এক্সিকিউশন, তাই না? ভেরি সিম্পল, যে বাটন ধরতে হবে, কোন বাটনটা প্রেস করলে এবং সেই বাটনের প্রেসটা দেখে আমাকে আউটপুটটা জেনারেট করতে হবে। তো সেই কাজটা আমরা করতে যাব, কিভাবে আস্তে আস্তে করে এটা করতে হয় সেটা দেখাবো, এরর হ্যান্ডেল কিভাবে করতে হয় সেটাও দেখাবো। তারপরে আমরা স্টেটমেন্টের বাকি যে মানে ইফ এলস তো হয়েছে, ইফ এলস পর্যন্ত হয়েছিল, তাই না? ইফ এলস ইফ আর সুইচটা বাকি ছিল, ইফ এলস ইফ আর সুইচের কাজ দেখবো, তারপরে লুপে চলে যাব আজকে। আচ্ছা, তো এখন আচ্ছা, মিনি ক্যালকুলেটর নিয়ে আমি কাজ শুরু করছি। প্রথমে ভিউটা তৈরি করবো, ফর্মটা তৈরি করব, তাই না? ফার্স্টে আমাকে HTML দিয়ে একটা ফর্ম, হ্যাঁ বলেন 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 হ্যাঁ হুম অবজেক্ট সাইন, হ্যাঁ হুম হুম একটু দেখি, আমাকে নিয়ে এসে দেখাতে হবে ঠিক আছে কিনা, আগে একটু দেখতে হবে। কোনটা? একটা হুম অ্যারে 1 অ্যারে 2 আছে, অ্যারে 2 এটা অ্যারে 3। এই তিনটা দিয়ে একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে বানিয়েছে। এখানে এই যে এইগুলো নিল, এগুলোকে আরবিট্রারি নিজের ইচ্ছা মতো নেওয়া যায়? একটা প্রশ্ন হচ্ছে এটা, তিনটা দিয়ে এই অ্যারেটা বানিয়েছে। এরপরে এই কমান্ডগুলো এক্সিকিউট করেছে, এটা হয়েছে এবং এটা হয়েছে। আচ্ছা, 1 কেন দিল? আউটপুট যেটা আসছে এটা 3 না, এই আউটপুটটা আসছে, কিন্তু আউটপুটটা 2 হওয়া উচিত না। এখানে আমি ভাবছি এইভাবে স্যার, তো 0 নাম্বার ইন্ডেক্স থেকে বুঝতে পারছি। 0 থেকে তো 0 থেকে 3 পর্যন্ত HTML এখানে তো লিখছে 1 নাম্বার প্রশ্ন, তারা 1 দিয়ে শুরু করেছে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে এইটা যদি 3 হয় কোনো অ্যারের কি, তাহলে গুণে আসলে 2 নম্বরে পড়বে না, 0 1 2, কিন্তু এটা 3তেই পড়েছে। মানে শুরু করেছে যে 1 দিয়ে, এটা করা যায়? এটা করা যায়, যাবে না কেন? স্টার্ট যে কোনো জায়গা থেকে করা, আমি যদি ইনিশিয়ালাইজ করে দিই যে কোনো কিছু দিয়ে স্টার্ট করা যাবে। এখানে কি ইনিশিয়ালাইজ করেছেন? এই যে 1 দিয়ে শুরু করেছে এরা, এটা ইনিশিয়ালাইজ করা হয়েছে। তাহলে তো ওইটা সমস্যা হবে। এটা তাহলে ঠিক আছে। আর এই যে এগুলো মধ্যে কি, এটা কি স্পেশাল কি, এটা যখন আরো ভিতরের আলোচনা আসবে তখন এটা বোঝা যাবে, এগুলো এখনই আলোচনা করতে চাচ্ছি না। এগুলো আসবে? হ্যাঁ, এটা আসবে। আচ্ছা, আচ্ছা, প্রথমে ভিউটা তৈরি করি, তাই না? ওই যে ইন্ডেক্স এরর আসে, গতদিন দেখিয়েছিলাম না, ইস সেট করতে হবে। প্রতিটাতে দিতে হবে না, প্রথম বাটন প্রেসটা ধরতে হবে, আমি জাস্ট ইফ আর এলসি ইউজ করব। আমার অ্যাকচুয়ালি 5টা ইফ ইউজ করলে 5টা স্টেটমেন্ট বা 5টা বাটন আমরা খুব সহজে ধরতে পারবো, ঠিক আছে? প্রথমে আগে ফরম্যাটটা দাঁড় করিয়ে নিই, তো ফর্ম তৈরি করছি।
তো টেবিলের মধ্যে নিয়ে নিচ্ছি, টেবিলের টিআরে টি রিপ্লেস করছি, এবং এই টিডিগুলোতে আমি ফার্স্টেই বলছি এটা হচ্ছে আমার ফার্স্ট নাম্বার, ইনপুট টাইপ টেক্সট, নেম হচ্ছে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার। এবার বলা হচ্ছিল আমার 5টা বাটন আসবে, তাই না? আপাতত যদি আমরা মিনি ক্যালকুলেটরটাতে যাই, যেটা দেখতে পাবো ডে 12 এ মিনি ক্যালের মধ্যে এই যে ইনপুট বক্স এসেছে একটা, আর বাকি দুটো ইনপুট বক্স, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার এরকম দেখা যাচ্ছে। সো এটা ইনপুট বক্স না হয়ে আমাদের ইনপুটের টাইপ কি হবে? সাবমিট। আর নেম আমি ধরে নিচ্ছি বিটিএন, আর ভ্যালু হিসেবে বলছি প্লাস। সো আমি বাটনটা, আমার কয়টা বাটন ছিল? 5টা বাটন, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড রিমাইন্ডার, সবগুলোই সাবমিট বাটন। না, এটা আমার সাবমিট বাটন। সো আমার বাটন 5টা চলে আসে, তাই না? এবার আমার রেজাল্ট সেগমেন্ট তৈরি করতে হবে, যে আমার রেজাল্ট হবে এখানে। একটু খেয়াল করি কিভাবে করছে, আস্তে আস্তে করে একটু কনসেপ্ট ইমপ্রুভও করবো এখান থেকে, মানে কোডিং এর ইয়েটা একটু বাড়াতে থাকবো ছোট ছোট করে। এই যে আমাদের রেজাল্টটা এখানে ফিক্স হবে, তাই না? যদি আমি মিনি ক্যালকুলেটর তৈরি করতে যাচ্ছি, এই জায়গাটাতে আমাদের রেজাল্টটা আসবে। এখন আমাদের বাটন যখন প্রেস করবে তখনই আমার ভেতরের কাজগুলো এক্সিকিউট হবে। গতদিন বলেছিলাম, তাই না, যে পিএসপির একটা সিনটেক্স আছে যার নাম ইসসেট, যার ভেতরে দিয়ে যদি আপনি চেক করেন যে প্রেস পড়েছে কিনা, যদি প্রেস পড়ে ভেতরের কোড এক্সিকিউট হবে, আদারওয়াইজ কোড এক্সিকিউট হবে না। আমি যদি আলাদা করে ওই ইন্ডেক্সের নামগুলো ধরতে চাই, তাহলে আমাকে কিন্তু এরর দেবে প্রথমবার আসতে, যে তোমার এই ইন্ডেক্সটা আনডিফাইন্ড, কারণ তুমি এখনো বাটন প্রেস করো নাই। সো আমি বাট এটা ধরে নিচ্ছি এখান থেকেই। ফার্স্টে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি if isset বলছি যে $_post, আমার সবগুলোর নামই কিন্তু বাটন। একটু খেয়াল করে দেখেন, 5টা বাটনের নামই কি? বাটন। সো যদি পোস্টের বাটনে ভ্যালু থাকে, আমি যদি ক্লিক করি তাহলে ভ্যালু আসবে না, হয় প্লাস, তাহলে মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, যে কোনো একটা তো আসবে। আমার 5টা বাটন, যে কোনো একটা ভ্যালু তো এখানে আসবেই। সো যখন আমি প্রেস করব তখন এখানে ভ্যালু আসবে, দেন ইফের ভেতরে ঢুকবে। এরপরে আমি বলছি যে আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে কি, যদি প্লাস আসে প্লাস করতে হবে, যদি মাইনাস আসে আমাকে মাইনাস করতে হবে। সো আমি প্রথমে প্লাসটার জন্য যদি করি যে ইফ $_post বাটন যদি ইকুয়াল হয় কি প্লাস, কারণ এর ভ্যালু কখনো প্লাস আসতে পারে, কখনো মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রিমাইন্ডার আসতে পারে। আমি এটা একটু দেখাচ্ছি, এটাকে অফ করে রেখে আমি যদি এখান থেকে ওই যে গতদিন করেছিলাম না, কি করেছিলাম, প্রিন্টার করে দেই, তাহলে পোস্টের মধ্যে কি আছে সেটা আমরা দেখতে পারবো। ফার্স্ট টাইম যদি আসি তাহলে এর ভেতরে কিছু নেই, বাট আমি যদি এখানে কোনো ভ্যালু দেই, যে কোনো একটা বাটন প্রেস করি, কি দেখা যাচ্ছে, আমরা পোস্ট প্রিন্ট করেছি, বাট আমরা অ্যারের কোনো ফর্মের কোনো অ্যাকশনও দেই নাই বা মেথডও দেই নাই। যদি মেথড না দেই তাহলে অটোমেটিক মেথড কি হয়? গেট। আমি যদি কোনো মেথড না লিখি তাহলে অটো মেথড কি? গেট। সো অ্যাকশন ব্ল্যাঙ্ক দিচ্ছি, আর মেথড হচ্ছে আমাদের পোস্ট।
দেখেন আমি মাল্টিপ্লিকেশন ক্লিক করেছি, সো ফার্স্ট নাম্বার এসেছে 30 আর বাটনের ভ্যালু এসেছে স্টার। সেকেন্ড নাম্বারের ভ্যালু আসে নাই কেন? কারণ আমরা দুইজনের ভ্যালু নেমই কি দিয়েছি, ফার্স্ট নাম্বার, একটা আরেকটাকে ওভাররাইড করে ফেলেছে। তাহলে দ্বিতীয়টা কি হবে? সেকেন্ড নাম্বার। এবার আমরা যাই দেখেন ফার্স্ট নাম্বার 20, সেকেন্ড নাম্বার 32 আর বাটনের ভ্যালু কি প্লাস। যখন যে বাটন প্রেস করছি আমার বাটনের ভ্যালু ঠিক তাই আসছে, তাই কি না? আচ্ছা, এখন যে স্টেটমেন্টটা লিখেছিলাম, যদি বাটন ইকুয়াল প্লাস হয় তাহলে ইকো করব কি, $_post ফার্স্ট নাম্বার $_post সেকেন্ড নাম্বার। অপু আসে না কেন? অরণ্য আসে নাই, অপু আসে নাই, ইরফান আসে নাই, তাই না? আচ্ছা, গন্ডগোল হয়েছে মিরপুরে। তাহলে কি হচ্ছে, বাটন ভ্যালু প্লাস। আমি চেক করি এবার, তাই না? আমি যদি চেক করি যে ফার্স্ট নাম্বার 20, সেকেন্ড নাম্বার 45, তাহলে আউটপুট কি জেনারেট হবে? 65 আসছে। বাট আমরা সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রিমাইন্ডার কারোর জন্য কিন্তু কোনো কাজ করি নাই এখনো। আবার এই ভ্যালুগুলোও চলে যাচ্ছে, তাই না? এক্সিকিউটিভ বাটন প্রেস করার পর কিন্তু আমার এই ইনপুট বক্সের এটা ফাঁকা হয়ে যাচ্ছে। এখানে যদি আমি ভ্যালু ধরে রাখতে চাই, ওখানে ভ্যালু ধরে রাখতে চাইলে আমাকে কিছু কোড লিখতে হবে। আমাকে প্রথমে বলতে হবে যে বাটন প্রেস পড়েছে কিনা। আমাকে বলতে হবে ভ্যালুর মধ্যে পিএসপি সিনট্যাক্স চালাতে হবে, ইফ স্টেটমেন্ট দিতে হবে, এবং এখানে লিখতে হবে ইসেট, এবং এখানে লিখতে হবে $_post। যদি বাটন প্রেস হয় তাহলে এখানে ইকো করে দিতে হবে, স্টাইলটা একটু ভিন্ন, ইকো করে দিতে হবে কি $_post, ইন্ডেক্সটার নাম হচ্ছে ফার্স্ট আন্ডারস্কোর নাম্বার। এখানে একটু ভুল হয়েছে, ইকোটা সেটের বাইরে করতে হবে। এই যে একটা হচ্ছে সেটের পোস্ট আর একটা হচ্ছে ইফের ব্র্যাকেট, আমাকে ইকো করতে হবে এই জায়গাটাতে, সেটা বোঝা যাচ্ছে? আমি প্রথমে এটাকে কিন্তু আমি একটু ভেঙে চুরেও লিখতে পারি। এটাকে এভাবে লিখলে কি কিছুটা বোঝা যাচ্ছে না? এটা যদি এরকম লেখা হতো তাহলে হয়তো ইজি হতো না, যে ইসেট $_post বাটন দেন ব্র্যাকেট দিয়ে ভেতরে ইকো। এটা বুঝতে সহজ। এই কাজটাই কিন্তু আমি করেছি, ইফ দিয়ে সেট দিয়েছি, বাটন দিয়েছি, তারপরে ইকো লিখেছি। এখানে ব্র্যাকেট দেওয়ার হয় নাই, কারণ কি এক লাইন থাকলে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন পড়ে না। যদি সিঙ্গেল লাইন স্টেটমেন্ট থাকে, এখানে যদি একটা লাইন লিখি তাহলে এই ইফের জন্য কার্লি দেওয়ার প্রয়োজন পড়ে না। বুঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমার এই ফার্স্ট ইনপুট বক্সের ভ্যালুটা রয়ে যাবে। আমি যদি ভ্যালুটা রেখে দিতে চাই, ইনপুট বক্সের ভেতরে ভ্যালুটা যদি রেখে দিতে চাই, তাহলে এটা কি হবে, আমার সেকেন্ড নাম্বার। চেক করে দেখি আমার ভ্যালুগুলো কিন্তু রয়ে যাবে। হচ্ছে, বাট এটা কি হলো, কোথায়?
আচ্ছা, এখানে না হওয়ার কারণ হচ্ছে এখানে আমি ভ্যালু দেই নাই। এবার হবে এই যে সরি, প্লাস করলে প্লাস আসছে, মাইনাস করলে কিছুই আসছে না, কারণ মাইনাসের জন্য আমরা এখনো কিছু করি নাই, বাট আমরা আমাদের ভ্যালুগুলো কিন্তু এখানে ধরে রাখতে পারছি। এখন আমরা আর বাকি 4টা বাটনের জন্য কাজটা সেরে নেই। বাকি 4টা বাটনের জন্য কাজটা হবে এরকম যে আমার স্টেটমেন্ট বসবে, ইফ স্টেটমেন্ট প্লাস মাইনাস multiplication division minus multiplication division remainder আচ্ছা, এখন হয়েছে আর কি। এখন যদি আমরা খেয়াল করি যে এটা কাজ করবে, প্লাস হচ্ছে, মাইনাস হচ্ছে, মাল্টিপ্লিকেশন হচ্ছে, ডিভিশন সেটাও পাচ্ছি, রিমাইন্ডার ঠিক আছে না, রিমাইন্ডারও কিন্তু ঠিক আছে। তার মানে এটা কাজ করছে। আমার 5টা বাটন, 5টি স্টেটমেন্ট, 5টি স্টেটমেন্ট আমার যখন চেক হচ্ছে তখন সে অনুযায়ী আমার আউটপুট জেনারেট হচ্ছে। এখন এখানে একটু গলদ আছে। আমি যদি বলি যে দিস সেকেন্ড নাম্বারটা 0, রাইট, তো সেক্ষেত্রে আমি যদি ডিভিশন দেই, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যায়? রিমাইন্ডার দেই, রিমাইন্ডারও তো ভাগ শেষ, তাই না? সেও ভাগ করতে চাইবে, তাও পারবে না। সো এই এররটা আমি কিভাবে হ্যান্ডেল করব? কিভাবে? ওই সেকেন্ড নাম্বারটাকেই আমাকে ধরতে হবে। আমি বলছি আন্ডারস্কোর পোস্ট সেকেন্ড নাম্বার যদি ইকুয়াল 0 হয় তাহলে আমি ইকো করে দিব কি আনডিফাইন্ড। এলস ভাগ করে ফেলবে। বোঝা যাচ্ছে? যদি আমার সেকেন্ড নাম্বারটা 0 হয় তাহলে সেটা আনডিফাইন্ড দেখাবে, আদারওয়াইজ এটাকে রিমাইন্ড করে ফেলবে। তাহলে ওইটাও হ্যান্ডেল করতে পারলাম, তাই না? ডিভাইডেড বাই 0 কে হ্যান্ডেল করা যাচ্ছে। এই যে আমি রিমাইন্ডার করলেও আনডিফাইন্ড দেখাচ্ছে, এখানেও আনডিফাইন্ড দেখাচ্ছে, বাট মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন এবং অ্যাডিশনের ক্ষেত্রেও কাজ করছে। তার মানে এখানে যেটা আমি বোঝানোর চেষ্টা করছি, ইফের মধ্যে ইফ এলস ইউজ করা যাচ্ছে। এটাকে কি বলা হচ্ছে? নেস্টেড ইফ, তাই না? বা নেস্টেড ইফ ইফ এলস। ইফের মধ্যে আমি ইফ এলস ইউজ করতে পারছি। ইফের মধ্যে ইফ, ইফের মধ্যে ইফ এলস, ইফের মধ্যে ইফ এলস ইফ, ইফের মধ্যে সুইচ ইউজ করতে পারি। মানে যে কোনো সিনট্যাক্সের মধ্যে যে কোনো কিছুই নেস্টিং করা সম্ভব। না, স্টিকি ফর্ম আর ভ্যালিডেশন এক জিনিস না।
হুম। 9টা ফিল আপ করেছে, দুটো হুম। ভুল হয়েছে, হুম। তাহলে কিছু দেখাচ্ছে, তাহলে ওই দুটো মাত্র চেঞ্জ করতে হবে। কিন্তু ফর্মটা যদি ব্ল্যাঙ্ক হয়ে যায় তাহলে আবার তাকে 9টাই ফিল আপ করতে হবে। হ্যাঁ, ওকে জাভাস্ক্রিপ্ট দিয়ে আগে বন্ধ করে দিতে হবে, অথবা যদি পিএসপি দিয়ে ভ্যালিডেশন দিতে হয় আগের ভ্যালুগুলো রেখে দিতে হবে। হ্যাঁ, সেটাই। এখানে যে ভ্যালু একটা যেটা আপনি বলছেন ভেরি সিমিলার। হুম। আচ্ছা, এখন এটা আমরা পাচ্ছি যে আমি হ্যান্ডেল করতে পারলাম, আমি যে ডিভাইডেড বাই জিরো হ্যান্ডেল করতে পারলাম। এখন আমি যদি চাই যে এই যে রেজাল্ট কথাটা এটার ফিক্স থাকবে না, আমি কি করেছি সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না, তাই না? কেউ যদি ভেরি সিম্পল ওয়েতে বুঝতে চায় যে আমি এখানে কি প্রেস করেছি এবং কী ধরনের রেজাল্ট এটা আসছে সেটা যদি জানাতে হয়, তাহলে রেজাল্টের সামনে বোঝানো উচিত আমি এখন মাল্টিপ্লিকেশন করেছি, সো মাল্টিপ্লিকেশন রেজাল্ট। আমি যদি প্লাস প্রেস করি বলতে হবে অ্যাডিশন রেজাল্ট, রাইট? এটা আমরা কিভাবে করব? করেন, আমি তো করেই দিলাম, একটু করেন দেখি। করেন, ওইটা করেন। এই যে নেম যেটা আমরা দিচ্ছি সেটা হয়ে যাচ্ছে আমাদের অ্যারের ইন্ডেক্স, পোস্টারের ইন্ডেক্স। ফার্স্ট ইনপুট বক্সের নামটা ফার্স্ট পোস্টের ফার্স্ট ইন্ডেক্স, সেকেন্ড ইনপুট বক্সের নেমটা পোস্টের সেকেন্ড ইন্ডেক্স, আর বাটন যে নেমটা আছে সেটা হচ্ছে বাটন ইন্ডেক্স। মানে যখনই কোনো ফর্ম ফিল্ডের মধ্যে কোনো ফিল্ডের নাম দেওয়া হয় এবং মেথড থেকে পোস্ট বা গেট সাবমিট করা হলে ওই পোস্টারের মধ্যে ফিল্ডের নামগুলো অ্যারের ইন্ডেক্স হয়ে যায়। আর বক্সগুলোর ভেতরে যা লিখি সেটাকে বলা হয় ভ্যালু। আর ভ্যালুতে যদি আমরা ডিরেক্ট কোনো কিছু লিখে দেই সেই লেখাটাও ডিসপ্লে করে। হ্যাঁ, ভ্যালু হিসেবেও কাজ করে। যে হয়েছে, দুজন পেরেছে, বাকিরা বসে আছেন পেছনে। হয়েছে? আমি যখন ডিভিশনের বেলায় যখন দিলাম ইফেলস কন্ডিশন বসালাম তখন এটা ঠিক হয়ে আসলো। আবার যখন আমি ইসের বেলায় আবার হচ্ছে জিরো দিয়ে যেন শেষটা আনি, এটার বেলায় যখন আমি ইফেলস দিলাম তখন দেখতেছি যে এটা জিরো দিতেছে। আউটার একটা লুপ আছে না, আর একটা ব্র্যাকেট দরকার কি? এটা দেখেন কিভাবে বোঝা যায়। আমি যখন এটাকে ধরলাম, এখানে ধরলাম, তখন এই একটা ব্র্যাকেট থেকে এই একটা ধরলে এটার চলছে, আর এই একটা ধরলে এটার চলছে। কারণ উপরে যে একটা আছে সেই একটা কিন্তু কোনো প্রয়োজন ছিল না, ব্র্যাকেট ইনস্টল করেছে। সেখানে লাস্টে আরেকটা ব্রেকেট হবে, এটির পরে আরেকটা ব্রেকেট হবে, নিচে হবে ইন্টারভিউ হ্যাঁ,
এটা কি হবে নাকি আমাকে করে দিতে হবে? করে দিতে হবে। আমরা একটু দেখি, কারণ আমি চাচ্ছি যে এই যে রেজাল্টের জায়গাটাও ডাইনামিক হোক। ডাইনামিক বলতে যখন যে বাটন প্রেস করব সেই বাটনের রেজাল্টই ওখানে এসে ডিসপ্লে হবে। তো এখানেও রেজাল্ট আসবে, এই জায়গাটাও ভেরিয়েবল হবে। সো আমি এই দুইটা টিআর ক্লোজিং আর ওপেনিং এর মাঝখানে পিএসপি সিনট্যাক্সটাকে রাখছি। এবার খুবই সিম্পল টেকনিকে এই কাজটা করা সম্ভব, ভেরি সিম্পল টেকনিকে এই কাজটা করা সম্ভব। আমি ডিরেক্ট যেটা ইকো করেছিলাম এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম, ঠিক আছে? যেটা আমি প্লাস করেছিলাম বা মাইনাস করেছিলাম, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, প্রত্যেককেই আমি সেম নামের ভেরিয়েবলের মধ্যে নিলাম। কারণ কখনোই একের অধিক স্টেটমেন্ট এক্সিকিউট হবে না। এখানে কি অ্যাট এ টাইম একের অধিক স্টেটমেন্ট এক্সিকিউট হবে? 5টা ইফ কি একবার এক্সিকিউট হওয়ার সম্ভাবনা আছে? নেই। 5টা ইফ, একের অধিক ইফ এক্সিকিউট হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ আমি একবারই একটা বাটন প্রেস করব। তো আমার কি হবে, এখান থেকে রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটা নিয়ে নিলাম এবং এই রেজাল্টটাকে আমি এই লোকেশনে এনে প্রিন্ট করে দিলাম। দেখেন আমার কিন্তু বেশি সময় লাগলো না, আপনাদের অনেকক্ষণ সময় দিয়েছে। রেজাল্টটা আসলো, এখন শুধু রেজাল্ট, এখনো কিন্তু আমার ওই লেভেলটা ডাইনামিক হয় নাই। লেভেলটা আমি ডাইনামিক করব, আগের অবস্থায় আছে, কোনো চেঞ্জ নেই, বাট কোডিং প্যাটার্ন কিন্তু আমি চেঞ্জ করে ফেলেছি, রাইট? আচ্ছা, এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে লেভেলগুলো ধরে নিতে হবে। লেভেলগুলো হচ্ছে, যেহেতু এটা আমার অ্যাডিশন হচ্ছে, তাহলে একটা ভেরিয়েবল নেই, এলবিএল ইকুয়াল, আমি বলছি অ্যাডিশন রেজাল্ট। দ্বিতীয়টা কি? সাবট্রাকশন রেজাল্ট মাল্টিপ্লিকেশন রেজাল্ট। এটা কি আমার ডিভিশন হবে, তাই না? কারণ এটা ইফ আর এলস এর জন্য উপরে নির্ভরশীল না, আমার এই বাটনের মধ্যে যে কোনো জায়গায় লেভেল বসালেই হতো। তাহলে এটা আমার হচ্ছে ডিভিশন রেজাল্ট হ্যালো, হ্যাঁ নাহিদ বলুন। না বলেন, আপনি বলেন। হুম 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 কালকে ফার্স্ট আওয়ারে আসতে বলবেন 11টার মধ্যে। হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ আমি জানি যে ইয়েতে মিরপুর 10-এর দিকে গন্ডগোল হয়েছে। হুম 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 ওকে, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। দেখেন রিমাইন্ডার রেজাল্ট আমার হলো। তাহলে কি এটা মানে আগের টিডির এই গ্রুপের মাঝখানে দিল? হ্যাঁ, প্রথম টিডিতে ইকো করে দিব $LB। হ্যাঁ, আপনি একটু বেশি পাকনামো করেছেন। হ্যাঁ, এই যে ডিভিশন রেজাল্ট, তাই না? এখন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, রিমাইন্ডার সবই আসে। আর এটাও দেখাচ্ছে এবং সেই অনুযায়ী আমার আউটপুটও শো করছে। রিসেট বাটন রাখতে চাই রাখতে পারেন, ওটা তো শুধু জাস্ট আপনি যদি এরকম করেন বাটনগুলোর পাশে
reset যেহেতু ভ্যালু ইকো করা আছে এটা দিয়ে রিসেট হবে না আপনাকে যেটা করতে হবে যে এই বাটনটা প্রেস করার পর ওই ভ্যালু দুটো নাল করে দিতে হবে যেহেতু এটা ভ্যালু আকারে ইন্ডেক্স আকারে ইকো করা আছে যদি এই রিসেটের কাজটা করতে হয় তাহলে এই কাজটা করতে হবে লাইক এই বাটনটা আর বাটন বলছি এই যে ইফ সবার শেষে গিয়ে আর একটা ইফ বসাবো if $_ post আর btn অবশ্যই এটা is set এর মধ্যে থাকবে আদারওয়াইজ এরর আসবে যদি আর বাটনটা প্রেস করা হয় তাহলে আমরা করব কি দুইটা ইন্ডেক্সের ভ্যালু $_ post first number equal null second number equal null দেখেন রিসেটে বাটন হিট হচ্ছে না এখানে রিসেট দেওয়া যাবে না তখন বলতে হবে সাবমিট ওকে সাবমিটই বলতে হবে এরর আসছে একটা আনডিফাইন্ড ভেরিয়েবল lbl আনডিফাইন্ড ভেরিয়েবল রেজাল্ট এই যে জায়গাটা এটা ঠিক আছে এই যে লেভেল রেজাল্ট আনডিফাইন্ড বলছে না আচ্ছা লেভেল আর রেজাল্ট তখন কি হবে তখন লেভেল আর রেজাল্টে কি থাকবে যখন রিসেট বাটন প্রেস করা হয়েছে তখন আমাকে এখান থেকে ডিফাইন করে দিতে হবে যে $lbl ইকুয়াল কোটেশন রেজাল্ট আর রেজাল্ট ইকুয়াল নাল ঠিক আছে অনেক কিছুই করা সম্ভব আপনি যা বলবেন সবকিছু কিন্তু লজিকের মধ্যে নিয়ে ওটা ইমপ্লিমেন্ট করে ফেলা সম্ভব হবে ওকে আচ্ছা এবার আমরা ইফ এলস ইফ ওটা বোর্ডে আলোচনা শুরু করেছিলাম শেষ করতে পারি নাই ওটার উপরে আলোচনা শুরু করব
ইসেট দেওয়াতে লজিকটাই ভুল হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা আলোচনা করতে যাচ্ছি ইফ এলস ইফ এ। সিচুয়েশন দুইয়ের অধিক, এক হলে ইফ, দুইটা হলে ইফ এলস, আর দুইয়ের অধিক হলে ইফ এলস ইফ। সো ইফ এলস ইফে একটা ইফ থাকবে ম্যান্ডেটরি, ওকে, মিনিমাম একটা এলস ইফ থাকবে, এটাও ম্যান্ডেটরি। নাম্বার অফ এলস ইফ হতে পারে, এলসটা অপশনাল, থাকতেও পারে নাও থাকতে পারে, এটা আমার ইচ্ছা মতো হলে দিতেও পারি নাও দিতে পারি। না, নেগেটিভের ক্ষেত্রে আমি আমার সিচুয়েশনটা আমি কন্ডিশনের মাধ্যমে ডিফাইন করছি, আমি এলস কোনো স্টেপ রাখছি না। হ্যাঁ, এখানে ফি আমানিল্লাহ বলে কিছু নেই। আপনি বলবেন যে কোনো একটি স্পেসিফিক কন্ডিশন হবে, সেই কন্ডিশন রেসপেক্টে কাজ হবে, যা ইচ্ছে তাই হলে এটা হবে, সে ধরনের কোনো সিচুয়েশন এখানে নেই। সো এখানে থাকবে কি আমার কন্ডিশন, এখানেও থাকবে কি কন্ডিশন, তার মানে আমার নাম্বার অফ এলস ইফ আসতে পারে, নাম্বার অফ এলস ইফ আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমার কন্ডিশন গুলো কি হবে, কন্ডিশনাল অপারেটরের মাধ্যমে এখানে ডিফাইন করে করে রাখবো এবং সিচুয়েশন গুলো আমরা সেই হিসেবে হ্যান্ডেল করব। সো কিভাবে এক্সিকিউট হবে, এখানে যদি 10টা ব্লকও থাকে, মনে করেন এখানে একটা ব্লক, 2, 3, 4, এখানে ব্লক আছে কয়টা, 4টা,
বাট এক্সিকিউট হবে কয়টা? যদি এটা এক্সিকিউট করি আমরা, সেক্ষেত্রে এক্সিকিউট হবে যে কোনো একটা ব্লক। স্টেটমেন্ট অলওয়েজ এক্সিকিউট করে যে কোনো একটা সিঙ্গেল ব্লক। ওকে, তো কন্ডিশন, অনেকগুলো কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি। এলস এর ক্ষেত্রে শুধু কন্ডিশন নেই, রুলসটা একটু বলে নেই। যদি উপরের সকল কন্ডিশন ফলস হয় সেই ক্ষেত্রেই শুধু এলস এক্সিকিউট হবে, যদি এলস থাকে। আবারও বলছি যে উপরের সকল কন্ডিশন ফলস হলেই শুধু এলস এক্সিকিউট হবে, যদি এলস থাকে। বুঝা যাচ্ছে? 2 নম্বর রুলস, ফার্স্ট ট্রু কন্ডিশনটাই এক্সিকিউট হবে, যেটাকেই সে ট্রু পাবে। সে এক্সিকিউট করতে করতে আসছে, কম্পাইলার যখন এসে দেখবে এটা ফলস, স্কিপ করবে, এটা ফলস, স্কিপ করবে, এটা ট্রু, এটাকে এক্সিকিউট করবে। বাট তার নিচে যদি আবার এলস ইফ থাকে এবং সেখানেও ট্রু থাকে, সেটাতে আর এক্সিকিউশন হবে না। আমি যদি ধরে নেই যে আমার 3টা কন্ডিশনই ট্রু, সেক্ষেত্রেও এক্সিকিউট হবে কোনটা? শুধু ইফটা। সো ফার্স্ট ট্রু কন্ডিশনটাই এক্সিকিউট হবে। সো দুইটা রুলস শিখলাম, যে যদি সকল কন্ডিশন ফলস হয়ে যায় এক্সিকিউট হবে এলস, আর যদি প্রথম ট্রু কন্ডিশন হয় সেটাই এক্সিকিউট হবে। কারণ এট এ টাইম একের অধিক ব্লক কখনোই এক্সিকিউট হবে না ইফ এলস ইফ এর। এটাতে ইফ এলস ইফ গেল, এরপর আমি সুইচ বলবো। এই দুটো সিমিলার কাজ করে, একাধিক সিচুয়েশন নিয়ে কাজ করে। একাধিক সিচুয়েশন নিয়ে কাজ করলেও সে কমপ্লেক্স সিচুয়েশন নিয়ে কাজ করে কি ইফ এলস ইফ। আর সিম্পল সিচুয়েশন লাইক স্টেট 1 2 3 4 এ বি সি ডি অথবা সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে, এই ধরনের যদি কোনো ডিফাইন সিচুয়েশন থাকে সেক্ষেত্রে কাজ করে কি সুইচ কেস। ওখানেও কিন্তু 2 এর অধিক ব্লক বা 2 এর অধিক স্টেটমেন্ট আমরা এক্সিকিউট করতে পারি। এটা আরো সিম্পল, কিভাবে লিখতে হয়? আমরা একটা ভেরিয়েবল ধরে নিয়েছি, ভেরিয়েবল ভ্যালু লাইক এবিসিডি আসতে পারে, 1 2 3 4 আসতে পারে। সুইচ $i একটা ব্লক, এর ভেতরে আসবে কি কেস লাইক 1 ব্রেক, কেস 2 স্টেটমেন্ট ব্রেক, কেস 3 statement break, case default statement break। অলওয়েজ কি হচ্ছে, কেস কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে, কোনো কার্লি নেই। এখানে যেটা হবে যে i এর ভ্যালুটা একটা ভেরিয়েন্ট, যে কোনো একটা ভ্যালু আসতে পারে। তো যদি আমার এখানে 2 আসে, 2 নম্বর কেস এক্সিকিউট হবে এবং এই সুইচ থেকে বের হয়ে আসবে। একের অধিক কেস কিন্তু কখনোই এক্সিকিউট হবে না যদি প্রত্যেকটা কেসের শেষে ব্রেক লেখা থাকে। আর যদি ব্রেক না থাকে তাহলে কিন্তু কন্টিনিউ হয়ে যাবে। ওকে, বাট আমরা যদি স্ট্যান্ডার্ড সুইচ কেসের সিনট্যাক্স জানি, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা কেসের নিচেই ব্রেক ইউজ করব। তো i এর ভ্যালু যদি 4 আসে সেক্ষেত্রে কি হবে? ডিফল্টে যাবে। i এর ভ্যালু যদি 10 আসে সেক্ষেত্রেও কোথায় যাবে? ডিফল্ট। i এর ভ্যালু 1 আসলে কেস 1। কারণ এই যে আমি কেস ডিফাইন করছি, এটা আমি স্পেসিফিক কোনো একটা ভ্যালু দিয়ে লাইক নাম্বার, স্ট্রিং, লেটার, রাইট, যে কোনো কিছু দিয়ে আমি কিন্তু কেসকে ডিফাইন করতে পারি। আর i এর ভ্যালু যা আসবে সেই অনুযায়ী আমি কেসের নাম লিখব। ওকে, i এর ভ্যালু যা আসবে তার উপর বেস করে কিন্তু আমি কেসের নাম লিখব। তো সেক্ষেত্রে আমার সেই স্পেসিফিক কেসই এক্সিকিউট হবে। তাহলে কমপ্লেক্স সিচুয়েশনের জন্য ইফ এলস ইফ, আর সিম্পল সিচুয়েশন যেটা ডিফাইন করা যাচ্ছে নাম্বার অথবা স্ট্রিং এর মাধ্যমে, তার জন্য আমরা ইউজ করব কি সুইচ কেস। ওকে, তাহলে আমরা ইফ এলস ইফ আর সুইচ নিয়ে আলোচনা করছি এখন। নিউ থেকে একটা পিএসপি ফাইল নিচ্ছি, স্টেটমেন্টস।
আমি তিনটা ভেরিয়েবল ধরে নিচ্ছি। এ বি সি তিনটা ভেরিয়েবল। আমি ইফ এলস ইফে যাচ্ছি। যে হিসেবে কন্ডিশন লিখেছি সেই হিসেবে আসার কথা ডলার এ ইজ গ্রেটার দেন বি, যদিও আমার কন্ডিশনটা ফলস। এলস ইফ dollar a is greater than b আর else আমি রাখছি echo dollar c is greater than dollar a and dollar b। একটু হিসেব করে দেখি বিষয়টাকে। আমাদের তিনটা ভ্যালু হচ্ছে 100 200 300, তাই না? এখন ডলার এ গ্রেটার দেন বি, এর ভ্যালু 100, বি এর ভ্যালু 200, এটা কি ট্রু হবে? প্রথম ইফটা কি ট্রু হবে? ফলস। এ গ্রেটার দেন বি বলেছি, 100 গ্রেটার দেন 200, না ফলস। এটা কি এক্সিকিউট হবে? না। আবার এল সি পে যাবে, বি গ্রেটার দেন সি, 200 গ্রেটার দেন 300, এটাও কি ফলস। সি গ্রেটার দেন এ, 300 গ্রেটার দেন 100, এটা ট্রু। তার মানে এক্সিকিউট হবে কি, আউটপুট দেখাবে 300 ইজ গ্রেটার দেন 100। আর যদি এটা ফলস হয় সেক্ষেত্রে আমি কি বলে রেখেছি, যদিও ফলস হবে না, যদি এটা ফলস হয় সেক্ষেত্রে আমার এটা কি হবে, সি ইজ গ্রেটার দেন এ অ্যান্ড বি। আচ্ছা, সো আমি যদি এখন আউটপুট দেখতে চাই, স্টেটমেন্টস আমাকে বলছে 300 ইজ গ্রেটার দেন 100, দ্যাট মিনস এই এলস ইফটা এক্সিকিউট হয়েছে, 300 ইজ গ্রেটার দেন 100। বোঝা যাচ্ছে? 300 ইজ গ্রেটার দেন 100, এই কোডটুকু আমাদের এক্সিকিউট হয়েছে। আচ্ছা, সো আমি যদি স্টিল এ ধরনের সিচুয়েশন তৈরি করি যে এ ইজ গ্রেটার দেন সি, তাহলে কি হবে, এ ইজ গ্রেটার দেন সি, সেক্ষেত্রে কি উপরে সবগুলো কন্ডিশন ফলস না? এ ইজ গ্রেটার দেন বি ফলস, বি ইজ গ্রেটার দেন সি ফলস, এ ইজ গ্রেটার দেন সি ফলস, তাহলে কি এক্সিকিউট হবে, সি ইজ গ্রেটার দেন এ অ্যান্ড বি। 300 is greater than 100 and 200। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে।
এবার আমি আলোচনায় নিয়ে আসবো সুইচ কেস। ধরে নিচ্ছি আই একটা ভেরিয়েবল যেখানে 1 2 3 4 আসতে পারে। ডিফল্ট, তারপরে ব্রেক। আমার আয়ের ভ্যালু দেওয়া আছে কত? ফিক্সড ভ্যালু 1, তাই না? আমাকে বলছি ইন কেস 1। আমি যদি আয়ের ভ্যালু 10 দেই আমাকে কি বলবে? ইন কেস ডিফল্ট। স্ট্রেট ফরওয়ার্ড, ভেরি সিম্পল, রাইট? ভেরি সিম্পল যে আমি যখন আয়ের ভ্যালু যা দিচ্ছি সেই নামে যদি কেস থাকে সেই কেস এক্সিকিউট হবে, আদারওয়াইজ বলে যাবে কি ডিফল্ট। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে ক্যালকুলেটর করলাম না ইফ দিয়ে, হ্যাঁ, ওই কাজটা এখন সুইচ দিয়ে করতে হবে। যদি প্লাস বাটনে প্রেস পরে প্লাস, তাহলে অ্যাডিশন হবে, সাবট্রাকশন হবে, মাল্টিপ্লিকেশন হবে, সব কাজ হবে কি দিয়ে? সুইচ দিয়ে। সো ইফ এলস এর পরিবর্তে আমরা সুইচ ইউজ করব। করেন সবাই। পারেন নাই? মামুন আর কি মাহমুদুল হাসান, এই দুজন পেরেছে, বাকিরা পেছনে হয়েছে? হয়েছে? আপনাদের দুজনের আটকে গেছেন। আচ্ছা, ওই মিনি ক্যালকুলেটরটাকে আমি কনভার্ট করছি কিসে? আমি একটা এক্সাম্পল করছি, পিএসপি ফাইল নিচ্ছি সুইচে। এটা না পাওয়ার কোনো কারণই ছিল না, রাইট? ভেরি সিম্পল, ঠিক আছে? কারণ এখন যখন আমি করে দিব তখন মনে করবেন যে হাই হাই এত সোজা, তাই না? আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে ফার্স্ট, আমাদের ওই আগের কাজগুলো সেম, এই ইফগুলো থাকবে না, এটাতে সুইচ চলে আসবে। হাউ? আমি যেটা করছি দেখেন, আমি ভেরিয়েবল আয়ের ভেতরে $_ পোস্টের ইন্ডেক্সটা বাটন নিয়ে নিচ্ছি, এরপর এই স্টেটমেন্ট তুলে দিচ্ছি। স্টেটমেন্ট তুলে দিয়ে, আচ্ছা এটা দিয়ে আমি শুরু করি, এখান থেকে শুরু করি। সুইচ ব্র্যাকেট যার ভেতরে আসবে কি $i,
ব্র্যাকেটটা আমাকে ক্লোজ করতে হবে। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে আপনি কলাবাগান থেকে 32 নম্বরের দিকে আসতে হবে। সিঙ্গারের শোরুম কাছে এসে আমাকে একটু ফোন দেন। সিঙ্গারের শোরুমে সিঙ্গার মেগা, সিঙ্গার মেগা, সিঙ্গার মেগা, সিঙ্গারের শোরুম আছে। হ্যাঁ, কলাবাগান মাঠের অপোজিটে সিঙ্গারের একটা শোরুম আছে। সিঙ্গার, রাইট। ওকে ওকে, জি ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমার আয়ের ভ্যালু নেওয়া হয়েছে, সুইসও নিলাম। এখন এখান থেকে চলে আসবে কি কেস, আয়ের ভ্যালু কি আসে, যদি প্লাস আসে, যদি প্লাস আসে সেক্ষেত্রে কি হবে, এই কাজটা হবে এবং নিচে গিয়ে কি হবে, ব্রেক। ব্র্যাকেটগুলো কি থাকবে, এই ব্র্যাকেটগুলো থাকবে না। কেস সাবট্রাকশন ব্রেক। কেস মাল্টিপ্লিকেশন ব্রেক। কেস ডিভিশন ব্রেক। কেস রিমাইন্ডার ব্রেক, তাই না? এই যে কার্লিটা, একটা হচ্ছে সুইচের আর আরেকটা হচ্ছে ইফের, মানে উপরে কার্লি দুইটা আছে, একটা হচ্ছে সুইচের আর একটা ইফের। এখন কিন্তু এটা সুইচ কেসে কনভার্ট হয়ে গেছে, বোঝা যাচ্ছে? আমি যেটা করতে চেয়েছিলাম যে আমার মিনি ক্যালকুলেটরটা সুইচ দিয়ে করতে চেয়েছিলাম, সো মিনি ক্যালকুলেটরটা সুইচ দিয়ে করার জন্য আমি বলেছিলাম সুইচ দিয়ে কাজ করছে কিনা একটু দেখি। সুইচে কনভার্সনের পর আমাকে বলছে যে লেভেল আর রেজাল্ট আনডিফাইন্ড। প্রথমবারের জন্য কি লেভেল আর রেজাল্ট কি আনডিফাইন্ড না? তার মানে লেভেল আর রেজাল্ট আনডিফাইন্ড, এই দুটাকে আমাকে কোথায় দিয়ে দিতে হবে, এই ইফের মধ্যে। ইফের মধ্যে অ্যাসাইন করে দিচ্ছি 86 আর 88। শুরুতেই অ্যাসাইন করে নিচ্ছি, চলে গেছে। হ্যালো, আপনার নামটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি আপনার নামটা, আপনার নামটা? শাকিল, ঠিক আছে আমি পাঠাচ্ছি। ওকে ঠিক আছে। দেলোয়ার, দেখেন আমি সুইচ দিয়ে করেছি, কাজ করছে। শাকিল নামে একজন আছে সিঙ্গারের সামনে, কাজ করছে না? তুই কিন্তু ঠিকই কাজ করছে, রিসেট রেজাল্ট কাজ করছে।
সবই কিন্তু ঠিকঠাক মতো কাজ করছে। সেটা ছিল সিম্পল সুইচ কেসের এক্সাম্পল। দেখেন প্রথমে যেটা করা হয়েছে বাটন প্রেস হয়েছে কিনা সেটা ধরা হয়েছে, এবার বাটনের ভ্যালুটা আয়ের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে। কারণ সুইচ কেসে কি থাকে, ভেরিয়েবল থাকে তাই না, আর ওই ভেরিয়েবলের উপর বেস করে কেসের নাম ডিফাইন করতে হয়। যদি আয়ের ভ্যালু যদি প্লাস আসে তাহলে কেস প্লাসে ঢুকবে, আয়ের ভ্যালু মাইনাস আসলে মাইনাসে ঢুকবে, আয়ের ভ্যালু মাল্টিপ্লিকেশন আসলে মাল্টিপ্লিকেশনে ঢুকবে। এবং ওই প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশনের প্রত্যেকের মধ্যে যেভাবে কাজ করার কথা ওভাবেই আমি কোডগুলো রেখে দিয়েছি, যেটা ইফ এলসের বেলায় করছিলাম, তাই না? এক্স্যাক্টলি সেম। কনফিউশন আছে? নেই। আচ্ছা, তাহলে আমরা লুপ শুরু করব আজকে। বলেন। ফ্ল্যাগ ভ্যারিয়েবল কেন করি এই কাজ করতে গিয়ে? ফ্ল্যাগ ভ্যারিয়েবল একটা ওকে লিখলাম, সেটা ট্রু বা ফলস দিয়ে শুরু করি, তখন ফলস দিতে লাভটা কি? এটা অ্যাকচুয়ালি ওইটা আমি যে কোনো সময় আমার সিচুয়েশন চেঞ্জ করে নেওয়ার জন্য, ঠিক আছে। ট্রু ফলস আমরা যদি ডিফাইন করে নেই, ট্রু ফলস ডিফাইন করে রাখি, কখনো যে কোনো সময় আমার প্রয়োজনে আমি ট্রু কল করতে পারি, প্রয়োজনে আমি ফলস কল করে নিতে পারি। ম্যান্ডেটরি না যে আপনাকে ফ্ল্যাগ ভেরিয়েবল ইউজ করতেই হবে, বাট এটা করার মূল কারণ হচ্ছে আপনি যে কোনো সিচুয়েশন নিজের কন্ট্রোলে নিতে পারবেন। এই কারণেই কোনো একটা ভেরিয়েবলকে আপনি ট্র্যাক করে ফ্ল্যাগ করে আপনি ট্রু আর ফলস দিয়ে রাখেন, যখন প্রয়োজন পড়বে তখন এটা ট্রু করে নিব অথবা ফলস করে নিব। টাকা দেওয়ার কথা এখন এটা প্রথমে আমরা ফ্ল্যাগ ভেরিয়েবল ছিল, একটা ভেরিয়েবল ছিল ওকে, এটা ট্রুতে সেট করা ছিল। এখন এই যে মিস্টেকটা হলো যে সে ব্রেক ফিল্ডে একটা নিউমেরিক দিয়ে দিয়েছে, টেক্সট দিয়েছে, তখন আমি লাস্টে যদি ভুল হয় ওইটা একটা কোড করলাম দিয়ে ওটা একটা এরর মেসেজ দিলাম, দিয়ে আবার ফ্ল্যাগ ভেরিয়েবলটাকে এরর ফলস করে রাখলাম। এই তো না, ঠিক ওই কাজের জন্য না, ম্যান্ডেটরি না, আপনি এভাবে ইউজ করতে পারেন, এটা একটা ইউজ, বাট এটা নাম্বার অফ এরিয়াতে ফ্ল্যাগ ভেরিয়েবল আপনি ইউজ করতে পারেন। ইভেন ডেটাবেস ট্রিগারিং এর সময় ফ্ল্যাগ ভেরিয়েবল ইউজ করতে পারেন, জটিল কোনো কন্ডিশন বা সিচুয়েশন হ্যান্ডেল করার সময় আপনি ফ্ল্যাগ ভেরিয়েবল ইউজ করতে পারেন। শুধুমাত্র যে শুধু ফর্মের ফিল্ড ভ্যালিডেশনের জন্য ইউজ করছি সেটা কিন্তু ম্যান্ডেটরি না। কোনটা? কোথায় ডিভিশন? রিপিটেড স্টেটমেন্ট লুপ নিয়ে আলোচনা শুরু করছি। আমার লুপ আছে মূলত চারটা। ফার্স্টটা হচ্ছে ফর, while, do while, আর 4 নাম্বারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট।
for each, for while, do while, for each. So ফরটা নিয়ে আগে আলোচনা করছি। রিপিটেড স্টেটমেন্টের কাজ, ব্লক অফ কোড যা এক্সিকিউট হবে কন্ডিশনের উপর বেস করে। স্টেটমেন্টের ক্ষেত্রে, কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে বলেছিলাম ব্লক অফ কোড যা এক্সিকিউট হবে কন্ডিশনের উপরে বেস করে একবারই। বাট ব্লক অফ কোড কন্ডিশনের উপর বেস করে ইনিশিয়াল ভ্যালু থেকে এন্ড ভ্যালু পর্যন্ত বারবার রিপিট করতে থাকা স্টেটমেন্টকে আমরা কি বলবো? রিপিটেড স্টেটমেন্ট বা লুপ। একটা ব্লকের কোড যা কন্ডিশনের উপর বেস করে ইনিশিয়াল ভ্যালু থেকে এন্ড ভ্যালু পর্যন্ত রিপিটেডলি এক্সিকিউট করে তাকেই বলা হয় কি? লুপ বা রিপিটেড স্টেটমেন্ট। অ্যাকচুয়ালি কোনো কিছু রিপিট করতে গেলে কিন্তু তিনটা বিষয় আমার দরকার, যে শুরু করব কোথা থেকে, রিপিট করছি যেহেতু শুরু করব কোথা থেকে। আমার যদি স্টার্টিং পয়েন্ট না থাকে তাহলে কি এন্ড পয়েন্ট থাকবে? এন্ড পয়েন্টই থাকবে না। সো স্টার্টিং এন্ড পয়েন্ট, তারপরে হচ্ছে আমার কিভাবে আমি মুভ করব, স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত কিভাবে যাব। সো তিনটা ভ্যালু থাকবে। সো তিনটা ভ্যালু হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন, আর ইনিশিয়াল ভ্যালু থেকে কন্ডিশনে যাওয়ার জন্য ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ওকে, সেই তিনটা ভ্যালু নিয়ে কাজ করা হয়, ইনিশিয়াল, কন্ডিশন, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। সো ফর এর বেলায় এটা কিভাবে থাকে? ফর ফার্স্টে থাকবে ইনিশিয়ালাইজেশন, তারপরে থাকবে কন্ডিশন, তারপরে থাকবে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। ঠিক আছে? সো আমি যদি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাইলে লিখবো $i = 1, যে কোনো ভেরিয়েবল হতে পারে এটা, $i less or equal 10, $i, যেহেতু আমি এক এক করে দেখাবো i প্লাস প্লাস, i কে আমি কাউন্টার করতে থাকবো, মানে এক এক করে বাড়াতে থাকবো। সেক্ষেত্রে আমি যদি ভেতরে আসি, $i কে প্রিন্ট করি এবং br দেই, লাইন ব্রেক দেই, এইরকম আউটপুট আসবে নিচ দিয়ে। লাইক প্রথমে যখন i এর ভ্যালু 1 ইনিশিয়ালাইজ হচ্ছে, কন্ডিশন চেক হচ্ছে, কন্ডিশনটা কি? ট্রু। ট্রু না? 1 10 এর চেয়ে ছোট না? ট্রু। i কে কি করছে? পোস্ট ইনক্রিমেন্ট করছে, স্টিল i এর ভ্যালু কত? 1, i প্রিন্ট হবে। বাট যখন পরবর্তীতে i এক্সিকিউট হয়, কত দিয়ে চেক হবে? 2 দিয়ে, রাইট? i এর ভ্যালু কিন্তু পোস্ট ইনক্রিমেন্ট হওয়াতে এখন এখানে i এর ভ্যালু কত আছে? 2। তার মানে ইনিশিয়াল ভ্যালুতে প্রথমবারই গেছে, তারপরে আর যাচ্ছে না, 2 দিয়ে চেক করছে, আবার পোস্ট ইনক্রিমেন্ট হচ্ছে, 2 প্রিন্ট হচ্ছে, চেক করছে কি দিয়ে? 3 দিয়ে। সেটা বোঝা যাচ্ছে? যদি আমি লুপটা ফার্স্ট টাইমের জন্য ঘোরাই, এরকম হবে, এটা 1 দিয়ে চেক হলো, i এর ভ্যালু পোস্ট ইনক্রিমেন্ট হলো, মেমোরির মধ্যে থাকলো কত? 2, বাট এখানে আউটপুট আসলো কত? 1। বাট এখানে যখন রিচেক হবে তখন 1টা কি হয়ে যাবে? 2 দিয়ে চেক হবে, আবার এখানে থাকবে কি? 3, আউটপুট দেখাবে কি? 2, এটা আসবে কি? 3, রাইট? সেভাবে লুপটা ঘুরতে থাকবে। কতবার ঘুরবে? যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা আমার ফলস না হয়। ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ফলস না হয়। আমার কন্ডিশন যখন আমার এখানে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে, এর মেমোরির মধ্যে রয়ে গেছে কত? 11 দিয়ে যখন টেস্ট করব, কন্ডিশন আমার ফলস, লুপ থেকে বের হয়ে যাবে। বিষয়টা বোঝা যাচ্ছে? তার মানে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হলো। আমি যদি 1 থেকে 100 রাখি তাহলে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হলো। লুপের কাজ যে একই কাজ আমি বারবার করতে গেলে আমাকে অনেক বেশি কোড লিখতে হচ্ছে না। আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি, আমি কি 10 বার ইকো দিব নাকি 4 লাইনের একটা লুপ লিখবো? আমি যদি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে চাই, আমি কি 100 বার ইকো দিব? 1 লাখ 1 লাখ বার ইকো দিব? আমাকে যদি 1 লাখ ইকো দিয়ে দেয়, মানে লুপের মধ্যে আমি যদি এখানে বলে দেই 1 লাখ, তাহলে 1 লাখ প্রিন্ট হয়ে যাবে, 1 crore প্রিন্ট হয়ে যাবে। তো সেম কাজ যখন বারবার রিপিট করতে হয়, বা সিমিলার কাজ বারবার রিপিট করতে হয়, তখনই লুপের ইউজ হয়। লাইক আপনি যখন ইমেল দেখছেন, ইমেলে কি আসে? সাবজেক্ট, সেন্ডার নেম আর টাইম। অলওয়েজ কি সেম জিনিস দেখাচ্ছে না? যখন আপনি ইমেলের উপর প্রেস করছেন, তখনই আপনার ওই পার্টিকুলার ইমেলটার ভিতরে আমরা প্রবেশ করছি, তাই না? সো ওই জায়গায় কি ইউজ হচ্ছে? লুপ। ফেসবুকে আপনাদের হোম পেজটা দেখছেন, আপনার ফ্রেন্ডরা কে কি করছে সবই দেখা যাচ্ছে, সবই কি হচ্ছে? লুপ, তাই না? উপরের দিকে যে সাজেশন গুলো আসে সেটাও কি লুপ। সব জায়গায় কি ইউজ হচ্ছে? সো 4 ধরনের লুপ আছে, আমরা ফর লুপ দিয়ে শুরু করেছি। সো ফার্স্টে এই এক্সাম্পলটা এক্সিকিউট করবেন, তারপরে আমরা ইউজার ইনপুট, লাইক ইনপুট বক্স থেকে যখন আমি দিব 10, লাইক 30,
তাহলে 10 থেকে 30 পর্যন্ত প্রিন্ট হবে। পরের এক্সাম্পল মানে ফার্স্টেরটা এটাই এক্সিকিউট করবেন, লাইক 1 থেকে 10 প্রিন্ট হচ্ছে কিনা। পরে এই জায়গাটা ইনপুট বক্স থেকে আসবে, এই জায়গার ভ্যালু কোথা থেকে আসবে? ইনপুট বক্স থেকে, তার উপর বেস করে আমাকে আউটপুট দেখাবে। এটা একটু করেন। আচ্ছা আমি করছি, এরপরে আমি করব। আপনারা তো অনেকক্ষণ করলেন। দেখেন আমি ফর লুপ নিয়ে কাজ করছি। শুরু করছি 1 থেকে, যেভাবে আমি বোর্ডে বলেছিলাম i less equal 10 or 100 $i প্লাস প্লাস করে যাবে। ইকো হবে কি $i, এটা করেছেন, এটা হয়েছে, বোর্ডে লিখে দিয়েছিলাম তাই না? আচ্ছা লুপটাকে রান করালে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে। এক থেকে 10 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। আচ্ছা এখন এটাকে যদি আমি উল্টো করে দেখতে চাই, উল্টো করে দেখতে চাই, আমি 10 থেকে 1 পর্যন্ত দেখতে চাই, সেক্ষেত্রে কি করব? কেউ বলবে না, ইমাম বলবে। হ্যাঁ হ্যাঁ 10টা 1-এর জায়গায় আর একটা 10-এর জায়গায় হবে। বলেন তো হবে কিনা? এটা কি হবে? চিহ্নটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ গ্রেটার দেন হতে হবে। হবে শিশির? হবে? এই তো, এই প্লাস থাকলে কি হতো? এটা থামতোই না কখনো। কখনো কি বন্ধ হতো? সব 10-এর উপরেই চলে যাচ্ছে, 11, 12, 13, 14 করে লাখ ক্রোড় চলে যাচ্ছে। কখনো কি থামতো? কারণ আমি তো ইনক্রিমেন্ট করছি। কখনো কি 1-এর কাছে আসতো বা 1-এর নিচে আসতো? আমাকে কি করতে হবে? ডিক্রিমেন্ট করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে এখন এটা 10 থেকে 1 পর্যন্ত আসবে। বিষয়টা বোঝা যাচ্ছে? তার মানে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের ক্ষেত্রে লুপের চেহারাটা বি ডিফারেন্ট, রাইট? আচ্ছা একটা হচ্ছে ছোট থেকে বড় দিকে গেলে লেস ইকুয়াল দিয়ে প্লাস প্লাস করতে হয়, আর একটা বড় থেকে ছোট হলে গ্রেটার ইকুয়াল দিয়ে মাইনাস মাইনাস করতে হয়। আচ্ছা সো আমরা যদি ইনপুট বক্স থেকে এই কাজটা করতে চাই তাহলে HTML দিয়ে কাজ শুরু করি, যে HTML দিয়ে করব।
starting number. এখানে এসে স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বার হয়েছে। দেখেন ক্লিক করে জাস্ট আমি একটা ফর্ম তৈরি করে নিলাম আর কি। স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বার ক্লিক। না এখন নিয়ে কাজ করব। আমার বাটনটা যদি প্রেস পড়ে, ইফ বলছি is set $_ post index button, আবার ইফ স্টেটমেন্টে যাচ্ছি। তাই কি আপাতত যাওয়ার দরকার নেই, আমি প্রথমটা করছি। আমি বলছি স্টার্টিং নাম্বার, এবং এটা আসবে কোথা থেকে, $_ পোস্টের ইন্ডেক্সের নাম হচ্ছে স্টার্টিং নাম্বার ইন্ডেক্স থেকে, আর এন্ডিং নাম্বারটা আসবে এন্ডিং নাম্বার ইন্ডেক্স থেকে। এন্ডিং নাম্বারটা আসবে এন্ডিং নাম্বার এন্ডিং নাম্বার থেকে। সো স্টার্টিং আর এন্ডিং, স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বার। এবার আমাকে লুপ চালাতে হবে ফর। সো ফর দিয়ে যখন আমি করছি, ইনিশিয়াল ভ্যালু আয়ের ভ্যালু কত হবে, স্টার্টিং নাম্বার আই কত দূর যাবে, লেস ইকুয়াল এন্ডিং নাম্বার পর্যন্ত। আমি ধরে নিচ্ছি যে স্টার্টিং নাম্বারটা ছোট, এন্ডিং নাম্বারটা বড়। আপাতত আমি ছোট আর বড়টাই করছি, ঠিক আছে? বড় ছোটটাতে পরে যাচ্ছি। স্টার্টিং নাম্বারটা ছোট, এন্ডিং নাম্বারটা বড়, সেক্ষেত্রে আমার কি হতে হবে, আইকে প্লাস প্লাস দিতে হবে। এবার আমি যদি $i-কে ইকো করে দেই, $i-কে ইকো করে দিলে এবার লুপ যেটা হবে সেটা একটু দেখাই। যে আমি যদি 50 দেই, আমি যদি 70 দেই, 50 থেকে 70
প্রিন্ট করার কথা, বাট প্রিন্ট করে নাই, তাই না? আচ্ছা, ফর্মের অ্যাকশন দেয়া নেই, অ্যাকশন ব্ল্যাঙ্ক আর মেথড আমার কোর্স। এইটি 110 ক্লিক করেছি, 80 থেকে আমার 110 পর্যন্ত প্রিন্ট হয়েছে, বোঝা যাচ্ছে? আমি যখন বড় থেকে ছোট দিব, আমি যদি দেই যে লাইক 200 আর 150, তখন কিন্তু আমার রেজাল্টটা আসছে না, কারণ বড় থেকে ছোট পর্যন্ত করি নাই, আমি ছোট থেকে বড়টা করেছি, বোঝা যাচ্ছে? তার মানে ছোট থেকে বড় হয়েছে, বড় থেকে ছোট হয় নাই, বড় থেকে ছোট পর্যন্ত কিন্তু কাজ করছে না। কারণ বড় থেকে ছোটর কাজটা যদি করতে হয়, আমাকে একটু লজিক ইমপ্লিমেন্ট করতে হবে। এই জায়গায় আমি এভাবে চেক দিব, ইফ স্টার্টিং নাম্বার ইজ লেস দ্যান ডলার এন্ডিং নাম্বার, তখন এই লুপটা হবে। এই ফরের এই কাজটুকু হবে যখন স্টার্টিং নাম্বার ছোট, এন্ডিং নাম্বার বড়, এলস পরের লুপটা হবে। এলস পরের লুপটা বলতে এরকম, স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বার ঠিকই থাকবে, শুধু সাইনটা কি হয়ে যাবে, বড়র জন্য হলে গ্রেটার দেন হয় না, আর কি করতে হয়, ডিক্রিজ করতে হয়। তাহলে এটা হয়ে গেল কি বড় থেকে ছোট। তো স্টার্টিং নাম্বার বড় আর এন্ডিং নাম্বার কি ছোট, সো ডিক্রিমেন্ট হয়ে আসবে না। এবার চেক করি যে আমি যদি বলি 200 to 150 কাজ করছে, 200 to 150 কাজ করছে। আবার একই এক্সাম্পল আমি যদি বলি যে 11, এখানে বলি 20, সেটাও কাজ করছে, তাই না? সো এটা দিয়ে মূলত করার কারণ হচ্ছে আমরা স্টেটমেন্টের মধ্যে যে লুপ লিখতে পারি এবং স্টেটমেন্ট লুপ মিক্সড আপ করে যে আমরা এক্সাম্পল করতে পারি, সেটা একটু শেখানোর চেষ্টা করছি। আমি বোঝাতে পেরেছি? স্টেটমেন্টের লুপ মিক্সড আপ করছি, ওখানে আমরা কিন্তু স্টেটমেন্ট মিক্সড আপ করেছি, তার মানে কি একসাথে অনেক কিছু ইন্টিগ্রেট করে কাজ করা যায়। আমি অ্যারে এর ভিতরে কিন্তু মিক্সড করেছি, তাই না? ভেরিয়েবল ইউজ করছি, তো সব মিলিয়ে কিন্তু আমরা যা যা সিনট্যাক্স শিখছি ওই ছোট ছোট এক্সাম্পলের মধ্যে সেটাকে আনার চেষ্টা করছি। ওকে, আজকে এতটুকু রাখছি। সো নেক্সট ক্লাসে আমাদের এই লুপের বাকি যেগুলো আছে সেগুলো শেষ করে ফাংশনে ঢুকবো। ওকে, মঙ্গলবারের ক্লাসটা হচ্ছে, হ্যাঁ ছুটি থাকবে বৃহস্পতিবার, মঙ্গলবারে ক্লাস হবে। হ্যাঁ হ্যাঁ, বাড়ির কাজ হচ্ছে, হ্যাঁ হোমওয়ার্কটা নেবেন।